এর আগে আমরা দেখেছি তড়িৎ কোষ কীভাবে কাজ করে। একটা তড়িৎ কোষ বা একটা ব্যাটারি বা একটা ভোল্টেজ সোর্স তার রাসায়নিক শক্তিকে কিভাবে একটি চার্জের পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট করে, যে কারণে তড়িৎ কোষের নেগেটিভ এবং পজিটিভ প্রান্তের মধ্যে একটি বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়। তড়িৎ কোষকে সাধারণত আমরা যেগুলো দেখে থাকি সেগুলোকে বলা হয় ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্সের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে সোর্সের দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা অপরিবর্তিত থাকে, এবং এই বিভব পার্থক্যটা বা ভোল্টেজ ডিফারেন্সটা কত হবে সেটা নির্ভর করে ব্যাটারিতে ব্যবহৃত যে রাসায়নিক উপাদানটা আছে সেটার উপর। আমরা একটু পরে আর একটু দেখব বিষয়টা নিয়ে। আমরা পাশের সার্কিটটা যদি দেখি, যে একটি তড়িৎ কোষে সাথে আমরা যখন একটি রেজিস্ট্যান্স অ্যাড করছি, তখন রেজিস্ট্যান্সের উপর ভিত্তি করে তড়িৎ কোষ যে কারেন্টটা সাপ্লাই দেবে সেটার মান নির্ধারণ করে, এবং এই মানটা নির্ধারিত হয় ওহমস ল অনুযায়ী। সো আমরা যদি দেখি, আমরা 10 ভোল্ট একটা সোর্সের সাথে আমরা যদি 1 ওহম একটা রেজিস্টার কানেক্ট করি, কারেন্ট ফ্লো করবে হচ্ছে 1 অ্যাম্প। আমরা যদি রেজিস্টারের মানটা চেঞ্জ করি, তাহলে তড়িৎ কোষটি সোর্সটি তার কারেন্টের মানটা চেঞ্জ করবে, এবং কারেন্টের মানটা ওহমস সূত্র অনুযায়ী নির্ধারিত হবে। যেমন এক্ষেত্রে যখন আমরা 2 ওহম রেজিস্ট্যান্স দিচ্ছি, তখন কারেন্টের মানটা হচ্ছে 0.5 অ্যাম্প। আমরা একটা ডিফারেন্ট সোর্স চিন্তা করতে পারি। তড়িৎ কোষ বা আমরা যে ব্যাটারি ভোল্টেজ সোর্স যেটা দেখলাম, সেটা যেমন তার টার্মিনালে ভোল্টেজটা সবসময় কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট রাখে। এটা কি পসিবল যে একটি সোর্স যে তার সাপ্লাই কারেন্টটা সবসময় কনস্ট্যান্ট রাখবে? অর্থাৎ আমি যদি তার সাথে 1 ওহম রেজিস্ট্যান্স কানেক্ট করি, তাহলে সে যে ভোল্টেজ যে কারেন্টটা সাপ্লাই দিবে, তার সাথে যদি 2 ওহম রেজিস্ট্যান্স কানেক্ট করি, সে একই কারেন্ট সাপ্লাই দিবে। তো এই ধরনের একটা চার্জ পসিবল। এটা ভোল্টেজ সোর্সের মতো এত সহজ ভাবে বলা যায় না। অনেক সময় ভোল্টেজ সোর্সের সাথে ডিফারেন্ট এলিমেন্ট অ্যাড করে এটা তৈরি করা হয়। আমরা এই 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 সার্কিটটা যদি দেখি, যে দেখব যে 10 অ্যাম্পিয়ারের একটা সোর্স যখন বলা হচ্ছে, তার মানে হচ্ছে রেজিস্ট্যান্স যাই থাকুক না কেন বা সার্কিট এলিমেন্ট যাই থাকুক না কেন, এই সোর্সটি 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাবে। সো আমি যদি দেখি এখানে একটি 1 ওহম রেজিস্ট্যান্স আছে, সে 10 অ্যাম্পিয়ার কারেন্ট দিবে। তার মানে হচ্ছে 1 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে 10 ভোল্ট, বা ওর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা লাগছে সোর্সের এগেনস্টে, সোর্সের অ্যাক্রসে, সেটা হচ্ছে 10 ভোল্ট। আমরা যদি 1 ওহমটাকে রিপ্লেস করে 2 ওহম রেজিস্টার দেই, কারেন্ট কিন্তু স্টিল 10 অ্যাম্পিয়ার থাকবে, এবং 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করানোর জন্য এই সোর্সটাকে তার অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা চেঞ্জ করে নিতে হবে, সেটা হয়ে যাবে তখন 20 ভোল্ট। সো এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্সটা যদি দেখি, যে একটি ভোল্টেজ সোর্স তার কারেন্টটা চেঞ্জ করে, কিন্তু তার দুই প্রান্তের ভোল্টেজ বা বিভব পার্থক্যটা সে কনস্ট্যান্ট রাখে। অন্যদিকে একটি কারেন্ট সোর্স তার কারেন্ট সাপ্লাইয়ের যে পরিমাণটা সেটা কনস্ট্যান্ট রাখে, এবং এটার জন্য তার যদি ভোল্টেজ তার দুই প্রান্তের যে ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য সেটা যদি চেঞ্জ করার দরকার হয়, সে সেটা চেঞ্জ করতে পারে। আমরা একটি আম, একটি ইলেকট্রোলাইটিক সেল দিয়ে আমরা একটা ভোল্টেজ সোর্স তৈরি করতে পারি, বাট ইউজুয়ালি কারেন্ট সোর্সগুলো আমরা যখন তৈরি করি, তখন এটার সাথে কিছু এক্সট্রা কম্পোনেন্ট বা কন্ট্রোল সার্কিট অনেক সময় আমাদের অ্যাড করতে হয়। ভোল্টেজ সোর্স আমাদের বর্তমান বিশ্বে এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ আমাদের ম্যাক্সিমাম যে ডিভাইসগুলো আমরা ইউজ করি সেগুলো ব্যাটারি ব্যবহার করে, এবং আমরা চাই যে ব্যাটারিগুলোর লঞ্জিভিটি ভালো হোক, ব্যাটারিগুলো অনেক চার্জ ধারণ করতে পারুক, ব্যাটারিগুলোর ওয়েট কম হোক। বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, যেমন লেড অ্যাসিড ব্যাটারি আছে, ড্রাই সেল ব্যাটারি। আমরা খুব কমনলি মোবাইল ফোনে যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারিতে যে কেমিক্যালসটা, যে রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, তার উপর নির্ভর করবে যে এটার দুই প্রান্তের বিভব পার্থক্যটা কত হবে, সেটা এখানে আমি নোট ডাউন করেছি। এবং বিভিন্ন টাইপের যে ভোল্টেজ সোর্সগুলো বা ব্যাটারিগুলো আছে সেগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো আমি এখানে নোট করা আছে, এবং এগুলো নিয়ে আরেকটু ডিটেল পড়াশোনা করা যায়। প্রচুর রিসার্চ হয়, যেখানে হয়তো দেখা যায় যে একটি ব্যাটারির ক্যাপাসিটি কেমনে বাড়ানো যায়, একটি ব্যাটারির ডিসচার্জ যাতে না হয় সেটা কেমনে বাড়ানো যায়, এটার কস্ট কেমনে কমানো যায়, সেটা নিয়ে কাজ হচ্ছে। অনেক রিসার্চ গ্রুপ এগুলো নিয়ে কাজ করছে। যেমন আমরা গাড়িতে যে ব্যাটারিগুলো ইউজ করি সেটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি, এগুলো বেশ ভারী।
কিন্তু কম্পারেটিভলি দামে সস্তা। কিন্তু এখন মোবাইল ফোনে যেটা ইউজ করছি সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারিজ। এগুলো হালকা হয় কম্পারেটিভলি, ছোট হয়, এগুলোর এনার্জি ডেনসিটি বেশি হয়, অল্প জায়গায় বেশি চার্জ ধরতে পারে। কিন্তু কম্পেয়ার্ড টু লিড অ্যাসিড ব্যাটারি এগুলোর দাম একটু এক্সপেন্সিভ। আমরা যেমন আমাদের ঘড়িতে বা আমরা যেগুলো রিমোটে ব্যবহার করি, যেগুলো খুব অল্প কারেন্ট ব্যবহার করে, অল্প এনার্জি ইউজ করে, সেসব ক্ষেত্রে আমরা এক্সপেন্সিভ ব্যাটারিগুলো ইউজ করি না বা ভারী ব্যাটারিগুলো ইউজ করি না। আমরা জাস্ট ওয়ান টাইম ইউজ কিছু ব্যাটারি, সিঙ্গেল ইউজ ব্যাটারি ব্যবহার করি। অ্যালকালাইন ব্যাটারি, এগুলোর লং শেলফ লাইফ থাকে, এগুলো ইনএক্সপেন্সিভ থাকে, কিন্তু কম্পারেটিভলি এগুলো চার্জ ধারণ করতে পারে কম। আমরা ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স দেখেছি। আমরা আরেকটি সোর্সের সাথে পরিচিত হব, যেটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স নাম যেটা বলছে সেটা হচ্ছে এটা কোনো একটা কিছুর উপর ডিপেন্ড করে। তো ডিপেন্ডেন্ট সোর্সটা বেসিক্যালি এটা একটি কাল্পনিক সোর্স। আমরা যখন ট্রানজিস্টর, ডায়োড বা মসফেট এই ধরনের কম্পোনেন্টগুলো একটা সার্কিটে ব্যবহার করি, হয়তো অনেকের পরিচয় আছে, হয়তো পরিচয় নেই এখনও। সেসব ক্ষেত্রে আমরা এগুলো যদি ডিরেক্টলি একটা সার্কিটে প্লেস করি, তখন সার্কিট অ্যানালিসিস করা, অর্থাৎ কোন ব্রাঞ্চে কি কারেন্ট ফ্লো করছে বা কোন দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, সেটা আমরা বের করতে পারি না যদি এই কম্পোনেন্টগুলো থাকে। অথচ যদি রেজিস্টর থাকে, ক্যাপাসিটর থাকে, আমরা খুব সহজে ওমস ল ইউজ করে আমরা এই পয়েন্টগুলোতে কারেন্ট অথবা ভোল্টেজের পরিমাণটা বের করতে পারি। তো যখন ট্রানজিস্টর বা আদার কমপ্লেক্স কম্পোনেন্টগুলো আমরা প্লেস করি, তখন আমরা সার্কিট অ্যানালিসিসের জন্য যেটা করি সেটা হচ্ছে, যেমন এখানে দেখতে পাচ্ছি যে একটা ট্রানজিস্টরকে আমরা একটি ইকুইভ্যালেন্ট সার্কিট বা তুল্য সার্কিট দিয়ে আমরা রিপ্লেস করি, যেখানে আমাদের পরিচিত কম্পোনেন্টগুলো আছে, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যখন আমরা এই ধরনের একটি ধরা যাক এক্ষেত্রে ট্রানজিস্টরকে আমি যখন একটি ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করছি, তখন সেখানে একটি সোর্স আসছে, যে সোর্সটি কত কারেন্ট ডেলিভার করবে সেটা নির্ভর করবে আরেকটি ব্রাঞ্চের কারেন্টের উপর। আমরা ডিটেলগুলো হয়তো অ্যাজ উই গ্রো আমরা আরও পরে দেখব, বাট এই ক্ষেত্রে বা এই সময় আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে এই ডিপেন্ডেন্ট সোর্স যেটা, সেটি একটি ভোল্টেজ সোর্স হতে পারে অথবা কারেন্ট সোর্স হতে পারে, বাট তার ভোল্টেজ অথবা কারেন্ট নির্ভর করবে সার্কিটের অন্য একটি কম্পোনেন্টের উপর। যেমন আমি যদি দেখি যে আমরা আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে সাধারণত এভাবে রিপ্রেজেন্ট করি, একটি রাউন্ড শেপ দিয়ে। ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এরকম, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এরকম। বাট আমরা যখন ডিপেন্ডেন্ট সোর্সের কথা বলি, তখন সেটাকে আমরা এই ধরনের একটি শেপটাকে বলে ডায়মন্ড শেপ। ডায়মন্ড শেপ দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। সো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দেখতে হবে এরকম, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা দেখতে হবে এরকম। আমি একটা এক্সাম্পল দিই, যেমন এই সার্কিটটাতে আমি একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স ইউজ করেছি। ভোল্টেজ সোর্সে প্লাস এবং মাইনাস থাকবে, এবং কারেন্ট সোর্সে সাধারণত একটা কারেন্টের ডিরেকশনের জন্য অ্যারো সাইন থাকবে। তো এক্ষেত্রে আমরা একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স ইউজ করেছি। সব কিছু নর্মাল, আমরা আগে যেগুলো করেছি অনেকটা ওই টাইপেরই। একটা রেগুলার ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, রেজিস্টার আছে, এবং এখানে একটা সোর্সের কথা বলা আছে, এবং বলা হয়েছে যে এই সোর্সটির যে ভোল্টেজটা সেটি নির্ভর করবে ভিএক্সের উপর। তো ভিএক্সটা কি? ভিএক্সটা হচ্ছে বেসিক্যালি এই 1 ওম রেজিস্ট্যান্সের বা রেজিস্টরের দুই প্রান্তের বিভব পার্থক্য। সো তার মানে যদি এই 1 ওমের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ফর এক্সাম্পল যদি 10 ভোল্ট হয়, তাহলে আমরা ধরে নিতে পারি এখানের ভোল্টেজটা হবে 0.5 ইন্টু 10 বা 5 ভোল্ট। সো এভাবে আমরা যখন একটা সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তখন সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। ডিপেন্ডেন্ট সোর্সে যখনই থাকবে তখন এইটা বলা থাকবে, ভিএক্সটা ডিফাইন করা থাকবে। যদি না থাকে দেন ইউ ক্যান অ্যাস্ক যেটা আসলে কোথায় আছে। সো আমরা দেখলাম যে আমাদের সোর্সগুলো কীরকম হতে পারে, ভোল্টেজ সোর্স কী, কারেন্ট সোর্স কী, সোর্সের আমাদের বর্তমান বিশ্বের ইম্পর্টেন্সটা কী, বিভিন্ন টাইপের সোর্সগুলো কী, এবং আমরা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্স সম্পর্কে আমরা একটু দেখলাম।
পরবর্তীতে আমরা সার্কিট অ্যানালিসিসের বিভিন্ন মেথডগুলো দেখব।